একটা আরএল সার্কিটকে আমরা তখনই সোর্স ফ্রি আরএল সার্কিট বলতে পারবো যখন এতে সংযুক্ত ডিসি সোর্সটা হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে যাবে বা সার্কিট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ওই ডিসি সোর্সটা সার্কিটে সংযুক্ত থাকা অবস্থায় এই ইন্ডাক্টরটা যে এনার্জি স্টোর করবে সেই এনার্জিটা ইন্ডাক্টর এখন রিলিজ করতে থাকবে এবং এই রেজিস্টরটা সেই এনার্জিকে ডিসিপেট করতে থাকবে। এই সার্কিট থেকে এই ডিসি সোর্সটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর এই সার্কিটটাকে আমরা একটা রেজিস্টর এবং একটা ইন্ডাক্টরের সিরিজ কম্বিনেশন হিসাবে বিবেচনা করতে পারি। এখানে এই রেজিস্ট্যান্সটা হচ্ছে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং এই ইন্ডাক্টরটা হচ্ছে এই যে সার্কিটের ইকুইভ্যালেন্ট ইন্ডাকট্যান্স, অর্থাৎ ডিসি সোর্স সংযুক্ত থাকা অবস্থায় সার্কিটে যে রেজিস্ট্যান্সগুলো ছিল বা যে ইন্ডাকট্যান্সগুলো ছিল বা এই রেজিস্টর ইন্ডাক্টরের যে কম্বিনেশনটা ছিল সেখান থেকে সোর্সটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর রেজিস্ট্যান্সগুলোকে ইকুইভ্যালেন্ট করে এবং ইন্ডাকট্যান্সগুলোকে ইকুইভ্যালেন্ট করে একটা মাত্র রেজিস্ট্যান্স এবং একটা মাত্র ইন্ডাকট্যান্স দ্বারা প্রতিস্থাপন করে এই সিরিজ সার্কিট হিসাবে দেখানো হয়েছে। এবং যেহেতু এই সার্কিটে আগে থেকেই একটা ডিসি সোর্স সংযুক্ত ছিল তাহলে এই ইন্ডাক্টরকে আমরা ইনিশিয়ালি চার্জড ইন্ডাক্টর বলতে পারি। এখন আমাদের নির্ণয় করার বিষয় হচ্ছে যে সার্কিট থেকে ডিসি সোর্সটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর সার্কিটটা কী ধরনের রেসপন্স করে। এই রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে VR এবং এই ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে VL। যেহেতু এই ইন্ডাক্টরটা ইনিশিয়ালি চার্জড অবস্থায় ছিল তাহলে আমরা ধরে নিতে পারি যে জিরো সময়ে বা জিরো সময়ের আগের মুহূর্তে এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছিল, যে কারেন্টটা হচ্ছে I0। ইনিশিয়াল কন্ডিশনে এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট বা জিরো সময়ে এই ইন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট I0 সমান হচ্ছে I0। তাহলে এই জিরো সময়ে এই ইন্ডাক্টরের যে স্টোরড এনার্জি W0 সমান হচ্ছে হাফ L I0 স্কোয়ার। এখন আমরা এই রেজিস্টর এবং ইন্ডাক্টরের যে লুপ, এই লুপে একটা KVL প্রয়োগ করতে পারি বা কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করতে পারি। কারশফের ভোল্টেজ লটা হচ্ছে কোনো একটি বদ্ধ লুপের সকল ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল হচ্ছে 0। তাহলে এখান থেকে যদি আমরা লুপটা শুরু করি তাহলে প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে প্লাস VL প্লাস VR, এই দুইটা ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল হচ্ছে 0। ইন্ডাক্টরের আড়াআড়িতে ভোল্টেজ নির্ণয়ের সূত্রটা আমরা জানি, VL সমান হচ্ছে L ইন্টু di/dt প্লাস এই রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ হচ্ছে R ইন্টু I, অর্থাৎ এই রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট I ইন্টু এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে R, তাহলে এটাকে আমরা RI লিখতে পারি। তাহলে এই দুইটা ভোল্টেজ ড্রপের বীজগাণিতিক যোগফল হচ্ছে 0। এখন আমরা এই প্রতিটা টার্মকে L দ্বারা ভাগ করতে পারি। তাহলে এই প্রথম অংশকে L দ্বারা ভাগ করলে এখানে থাকবে হচ্ছে di/dt, অর্থাৎ উপরে L এবং নিচে L মিনিমাইজ হয়ে যাবে, প্লাস এই R/L ইন্টু I ইকুয়াল টু 0/L অর্থাৎ 0। এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এখানে আমরা যে ইকুয়েশনটা পেলাম di/dt প্লাস R/L ইন্টু I ইকুয়াল 0, এই ইকুয়েশনটাই হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলছি, তার কারণ হচ্ছে এখানে এই কারেন্টের শুধুমাত্র ফার্স্ট ডেরিভেটিভটা বিদ্যমান আছে, অর্থাৎ di/dt হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, এই কারণে এটাকে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলছি। এখন এই ইকুয়েশনটাকে সলভ করার জন্য বা এই সার্কিটের রেসপন্সটাকে ভালোভাবে বোঝার জন্য এটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে লিখতে পারি। এখান থেকে আমরা এই সেকেন্ড টার্মটা যদি ডান পাশে নিয়ে আসি তাহলে হবে di/dt সমান মাইনাস R/L ইন্টু I। এখন এখানে এই টার্মে dt ভাগ আকারে আছে, এটাকে ডান পাশে নিয়ে আসলে হবে গুণ আকারে, এবং এখানে যে I ছিল এই আইটাকে এ পাশে নিয়ে আসলাম, অর্থাৎ সবগুলো কারেন্টের ভ্যালুকে এক পাশে নিয়ে আসলাম, তাহলে এখানে হবে di/I ইকুয়াল টু মাইনাস R/L ইন্টু dt। এখানে আমরা যে দুইটা সাইড পেলাম, লেফট সাইড এবং রাইট সাইড, এই দুইটা সাইডে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে এই বোথ সাইডকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এ পাশে থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন di/I এবং এই সাইডে থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন R/L dt।
এপাশে যেহেতু ইন্টিগ্রেশনটা আমরা কারেন্টের সাপেক্ষে করব, তাই এর লিমিটটা হবে 0 সময়ে কারেন্ট থেকে টি সময়ে কারেন্ট পর্যন্ত, এবং এপাশে যেহেতু আমরা ইন্টিগ্রেশনটা সময়ের সাপেক্ষে করব, তাই এর লিমিটটা হবে 0 সময় থেকে টি সময় পর্যন্ত। তাহলে এই 1/i-কে যদি ডিআই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই ln i, এবং এর লিমিটটা থাকবে হচ্ছে i0 থেকে i অফ টি পর্যন্ত। এটা মূলত আসে ইন্টিগ্রেশনের সূত্র থেকে, অর্থাৎ 1/x-কে যদি আমরা dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাই ln x। তাহলে 1/i-কে ডিআই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ln i, এবং এপাশে এই r/l হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি, তাহলে থাকবে r/l, এবং এখানে থাকবে 1 dt, অর্থাৎ কনস্ট্যান্টকে যদি টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয় তাহলে আমরা পাই t, এবং এর লিমিটটা হবে 0 থেকে টি পর্যন্ত। কনস্ট্যান্ট ভ্যালু অনকে যদি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো x। ঠিক একইভাবে এই কনস্ট্যান্ট ভ্যালু অনকে যদি আমরা ডিটি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে পাবো টি। প্রথমে আপার লিমিটটা বসাবো, এরপরে লোয়ার লিমিটটা বসাবো। তাহলে আই এর এইখানে আমরা যদি প্রথম আই অফ টি বসাই তাহলে পাবো ln i অফ টি মাইনাস লোয়ার লিমিটটা বসালে হবে ln i0, এবং এপাশে যদি প্রথমে আপার লিমিটটা বসাই তাহলে এই টি এর এখানে টি বসবে, অর্থাৎ হবে মাইনাস আর টি বাই এল, এরপর সূত্রে মাইনাস এবং এই মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, এবং এখানে থাকবে আর ইন্টু 0/l, অর্থাৎ এই সম্পূর্ণ টার্মটা 0 হয়ে যাবে। এখন ln i অফ টি মাইনাস ln i0-কে আমরা লিখতে পারি ln i অফ টি বাই i0, অর্থাৎ ln এর যে সূত্র সেখান থেকে আমরা জানি যে ln a মাইনাস ln b সমান হচ্ছে ln a বাই b, এবং এপাশে থাকবে মাইনাস আর টি বাই এল। এখন এই লনকে মিনিমাইজ করার জন্য আমাদের এক্সপোনেনশিয়াল কে নিয়ে আসতে হবে, অর্থাৎ উভয় পক্ষকে দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে নিয়ে আসলে লন এবং মিনিমাইজ হয়ে যায়, এখানে শুধুমাত্র থাকে আই অফ টি বাই i0, এবং এখানে থাকে টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল। এখন এই i0-কে আমরা এপাশে নিয়ে আসলে গুণ আকারে হয়ে যাবে আই অফ টি ইকুয়াল টু i0 টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল। এখন ইনিশিয়াল কন্ডিশনে অর্থাৎ সময় যখন 0, তখন এই ইকুয়েশনে যদি সময়ের মান 0 বসাই তাহলে এখানে হবে i0 টু দি পাওয়ার মাইনাস আর ইন্টু 0/l, অর্থাৎ টু দি পাওয়ার 0, এর মান হচ্ছে 1। তাহলে ইনিশিয়াল কন্ডিশনে বা সময় t ইকুয়াল টু যখন 0, তখন i অফ 0 সমান আমরা এই কারেন্টের ভ্যালুটা পাবো i0। RL সার্কিটের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট টাউ সমান হচ্ছে l/r। এটাকে যদি আমরা এখন উল্টে দিই তাহলে r/l সমান হবে 1/টাউ। তাহলে এই ইকুয়েশনে যদি এই r/lটা আমরা বসাই তাহলে ইকুয়েশনটা পাবো i0 টু দি পাওয়ার মাইনাস t/টাউ। এখন এই ইকুয়েশন থেকে আমরা একটা গ্রাফ দেখব। এই গ্রাফের এই আনুভূমিক অক্ষ বরাবর হচ্ছে সময় এবং এই উলম্ব অক্ষ বরাবর হচ্ছে কারেন্টের মান। এখন এই টি এর ভ্যালুটা যখন 0, তখন এখানে যে কারেন্টের মানটা আমরা পাবো i0, অর্থাৎ এখানে টি এর মান 0 বসালে আই অফ 0 সমান হচ্ছে i0। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, 0 সময়ে আমরা কারেন্টের মান পাবো i0। আমরা ক্যালকুলেশনটা সহজে বোঝার জন্য এই টাউ এর ভ্যালুটাকে ধরে নিলাম, এর মান হচ্ছে 1, আই অফ টি সমান হচ্ছে i0 টু দি পাওয়ার মাইনাস টি। এখন এই সময়ের ভ্যালুটা যত বৃদ্ধি পাবে এই কারেন্টের মানটা তত কমবে। এই সময়ের ভ্যালু 0 থেকে বেড়ে যখন -1 হবে তখন ইকুয়েশনটা হবে i0 টু দি পাওয়ার -1। এই টু দি পাওয়ার -1-কে আমরা লিখতে পারি 1/e। তাহলে এই 1/e এর যে ভ্যালুটা আমরা পাবো সেটা অবশ্যই এই i0 থেকে কম হবে। এখন এই টি এর ভ্যালুটা যদি 1 থেকে বেড়ে 2 হয় তাহলে হবে টু দি পাওয়ার -2। তাহলে টু দি পাওয়ার -2 হচ্ছে 1/e², যার ভ্যালুটা এই টু দি পাওয়ার -1 থেকে আরও কম হবে। এভাবে এই সময়ের মানটা যত বাড়তে থাকবে এই গ্রাফটা তত নিচের দিকে নামতে থাকবে। এই গ্রাফটা বুঝতে হলে এক্সপোনেনশিয়াল সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। এই এক্সপোনেনশিয়াল নিয়ে বিস্তারিত আলোচনা ইতিমধ্যেই পূর্ববর্তী ভিডিওগুলোতে করা হয়েছে। আপনারা যারা এই ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আগের ভিডিওগুলো বা এক্সপোনেনশিয়ালের ভিডিওগুলো দেখে আসতে, তাহলে এই ব্যাপারটা বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। এভাবে এই সময়ের ভ্যালু বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে আসবে যখন এই টি এর ভ্যালুটা হবে টাউ এর সমান। এই টি এর ভ্যালুটা যখন টাউ এর সমান হবে তখন আমরা এই কারেন্টের মানটা পাবো ইনিশিয়াল কারেন্টের 36.8%।
এটাই হচ্ছে মূলত টাইম কনস্ট্যান্ট। অর্থাৎ টাইম কনস্ট্যান্ট হচ্ছে কোনো একটা সার্কিটের রেসপন্স করার সময়, যে সময়ে ওই সার্কিটের রেসপন্সটা ইনিশিয়াল কন্ডিশনের 36.8% হয়। এক্ষেত্রে যেহেতু সার্কিটের রেসপন্সটা হচ্ছে কারেন্ট, তাহলে এই টাউ সময়ে সার্কিটের কারেন্টটা হবে ইনিশিয়াল কারেন্টের 36.8% বা এই ইনিশিয়াল কারেন্টের 0.368 গুণ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের ভ্যালু বাড়তে বাড়তে যখন অসীমের দিকে পৌঁছাচ্ছে, তখন এই কারেন্টের মানটা নামতে নামতে জিরোতে এসে মিলিত হচ্ছে। এই রেসপন্সটাই হচ্ছে মূলত আরএল সার্কিটের ন্যাচারাল রেসপন্স। এখন আমরা নির্ণয় করব যে এই রেজিস্টরটা কী পরিমাণ এনার্জি ডিসিপেট করে তার ইকুয়েশনটা, এবং এই ইন্ডাক্টরটা কী পরিমাণ এনার্জি স্টোর করে তার ইকুয়েশন। এখানে এই রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ ড্রপ VR অফ টি হচ্ছে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট I অফ টি ইন্টু এই ব্রাঞ্চের রেজিস্ট্যান্স হচ্ছে আর। আমরা এই I অফ টি এর ইকুয়েশনটা একটু আগেই আমরা দেখে আসলাম, I0 e⁻t/τ, এবং এই আর হচ্ছে এখানে আর থাকবে, তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াবে I0 r e⁻t/τ। এবং এই রেজিস্টরের যে পাওয়ার, এই পাওয়ারটা হচ্ছে V অফ টি ইন্টু I অফ টি, অর্থাৎ রেজিস্টরের আড়াআড়িতে ভোল্টেজ এবং রেজিস্টরের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, এই দুইটার গুণফলই হচ্ছে রেজিস্টরের পাওয়ার। তাহলে এখান থেকে আমরা রেজিস্টরের আড়াআড়িতে যে ভোল্টেজ সেটা পেলাম I0 r e⁻t/τ, এবং I অফ টি একটু আগেই আমরা বের করেছিলাম I0 e⁻t/τ। তাহলে এটাকে গুণ করলে আমরা পাবো I0 ইন্টু I0, অর্থাৎ I0 স্কোয়ার ইন্টু r ইন্টু e⁻t/τ, অর্থাৎ e⁻t/τ ইন্টু e⁻t/কে আমরা লিখতে পারি e⁻2t/τ। এখন আমরা নির্ণয় করব এই রেজিস্টর কর্তৃক ডিসিপেটকৃত এনার্জি এর ইকুয়েশন। তাহলে এই রেজিস্টরের যে পাওয়ার, এই পাওয়ারটাকে যদি আমরা সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা এই রেজিস্টরের এনার্জিটা পেয়ে যাব। তাহলে এই টি সময়ে রেজিস্টরের এনার্জি WR অফ টি ইকুয়াল টু ইন্টিগ্রেশন P অফ মিউ ডি মিউ। এখানে এই মিউ হচ্ছে সময়ের মান। আমরা এই সময়টাকে একটু আলাদাভাবে বোঝানোর জন্য এখানে টি বা টাউ ব্যবহার না করে মিউ ব্যবহার করলাম, যেহেতু টি এবং টাউ আমরা আগেই ব্যবহার করেছি সময়কে বোঝানোর জন্য। এবং এই লিমিটটা হবে 0 থেকে টি সময় পর্যন্ত। তাহলে এখানে এই রেজিস্টরের যে পাওয়ার আমরা পেলাম I0 স্কোয়ার r e⁻2t/τ, এটাকে আমরা লিখতে পারি I0 স্কোয়ার r e⁻2μ/τ ডি মিউ, অর্থাৎ এই টি এর জায়গায় জাস্ট আমরা মিউ বসাবো সময়টাকে একটু আলাদাভাবে বোঝানোর জন্য। এবং এক্ষেত্রেও লিমিটটা থাকবে 0 থেকে টি সময় পর্যন্ত। এখানে I0 স্কোয়ার r হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তাহলে এটাকে আমরা এই লিমিটের বাইরে বের করে নিয়ে আসতে পারি। এখানে থাকবে শুধুমাত্র ইন্টিগ্রেশন 0 টু টি e⁻2μ/τ ডি মিউ। এখন এই e⁻2μ/τ এটাকে যদি আমরা ডি মিউ এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে হবে e⁻2μ/τ বাই -2/τ। এই -2/τ হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে আমরা এই লিমিটের বাইরে বের করে নিয়ে আসতে পারি। তাহলে এখানে শুধুমাত্র থাকবে I0 স্কোয়ার বাই r বাই -2/τ, এবং এখানে থাকবে e⁻2μ/τ, এবং লিমিট হবে 0 থেকে টি সময় পর্যন্ত। এই ব্যাপারটাও আসে ইন্টিগ্রেশনের সূত্র থেকে। এই e⁻কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে হয় -e⁻t, অর্থাৎ এই e⁻কে একবার ইন্টিগ্রেশন করার পর এই উপরের যে পাওয়ারের যে অংশ, এই পাওয়ারের অংশটাকে আবার একবার ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে এখানেও ঠিক একইভাবে এই অংশটুকুকে একবার ইন্টিগ্রেশন করার পর এই পাওয়ার যে অংশ অর্থাৎ -2μ/τ এটাকে আবার একবার মিউর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে -2/τ। তাহলে এই -1/2কে আমরা বাইরে রাখলাম, -1/2 I0 স্কোয়ার r ইন্টু এই -2/τ, অর্থাৎ টাউটা নিচে আছে, এটাকে যদি উপরে উঠিয়ে দিই বা গুণ আকারে লিখি, তাহলে এটা হবে টাউ ইন্টু e⁻2μ/τ, এবং লিমিট হবে 0 থেকে টি পর্যন্ত। এখন এই টাউ সমান আমরা জানি L/r, তাহলে টাউ এর এইখানে আমরা L/r বসাবো। বসালে r এবং নিচে r কাটা যায়, শুধুমাত্র থাকে হাফ I0 স্কোয়ার ইন্টু L এবং e⁻2μ/τ। এখন এই মাইনাসটাকে
যদি আমরা ভিতরে নিয়ে আসি তাহলে এই লিমিটটাকে উল্টে দিতে হবে, অর্থাৎ এখানে মাইনাসটাকে যদি আমরা প্লাস আকারে লিখি তাহলে এই লিমিটটা আমাদের আগে ছিল 0 থেকে টি পর্যন্ত, এখন আমরা লিখতে পারবো টি থেকে 0 পর্যন্ত। এখন আমরা এই ইকুয়েশনে এই প্রথমে আপার লিমিটটা বসাবো, তারপর লোয়ার লিমিটটা বসাবো। তাহলে এখানে থাকবে হাফ এল আই জিরো স্কোয়ার, এবং এখানে প্রথমে আপার লিমিটটা বসালে হবে ই টু দি পাওয়ার 0 বাই টাউ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2 মিউ এর জায়গায় আমরা টি বসাবো, তাহলে হবে ই টু দি পাওয়ার মাইনাস 2 টি বাই টাউ। এখন এই ই টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তাহলে এখানে থাকবে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 2 টি বাই টাউ। এখন এই হাফ এল আই জিরো স্কোয়ারকে আমরা এই ব্র্যাকেটের ভিতরে যে দুইটা অংশ আছে এই দুইটা অংশের সাথে গুণ করে দেব। তাহলে প্রথমে এই 1-এর সাথে গুণ করলে হবে হাফ এল আই জিরো স্কোয়ার মাইনাস হাফ এল আই জিরো স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2 টি বাই টাউ। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে রেজিস্টরের এনার্জি এর ইকুয়েশন। আমরা বের করব এই ইন্ডাক্টরের যে এনার্জি সেই এনার্জি এর ইকুয়েশনটা। ইনিশিয়াল কন্ডিশনে আমরা এই সার্কিটের টোটাল এনার্জি জানি হাফ এল আই জিরো স্কোয়ার। এখান থেকে আমরা যদি এই রেজিস্টরের এনার্জিটা বিয়োগ করি তাহলে আমরা এই ইন্ডাক্টরের এনার্জিটা পেয়ে যাব। এই এনার্জিটা হচ্ছে টি সময়ে বা 0 থেকে বড় সময়ে ইন্ডাক্টরের এনার্জি। তাহলে হাফ এল আই জিরো স্কোয়ার এটা হচ্ছে টোটাল এনার্জি, মাইনাস এই রেজিস্টরের এনার্জি হচ্ছে হাফ এল আই জিরো স্কোয়ার মাইনাস হাফ এল আই জিরো স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2 টি বাই টাউ। এখন এই ব্র্যাকেটটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে এখানে থাকবে হাফ এল আই জিরো স্কোয়ার মাইনাস হাফ এল আই জিরো স্কোয়ার প্লাস হাফ এল আই জিরো স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2 টি বাই টাউ। অর্থাৎ এই অংশ এবং এই অংশটা মিনিমাইজ হয়ে যাবে, শুধুমাত্র থাকবে হাফ এল আই জিরো স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2 টি বাই টাউ। এটাই হচ্ছে এই ইন্ডাক্টরের এনার্জি এর ইকুয়েশন। তাহলে এই সার্কিটের ক্ষেত্রে এই সময়ের সাথে এনার্জি এর যে গ্রাফ, এই গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে সময় যত বৃদ্ধি পাচ্ছে এই রেজিস্টর কর্তৃক ডিসিপেটকৃত এনার্জিও তত বৃদ্ধি পাচ্ছে, এবং সময় বৃদ্ধির সাথে সাথে এই ইন্ডাক্টর কর্তৃক যে স্টোরড এনার্জি সেই এনার্জিটা আস্তে আস্তে কমে যাচ্ছে। যখন এই সার্কিট থেকে ডিসি সোর্সটা ডিসকানেক্ট হয়ে যাবে তখন এই ইন্ডাক্টর তার এনার্জি রিলিজ করতে শুরু করবে এবং রেজিস্টর সেই এনার্জিকে ডিসিপেট করতে শুরু করবে। এটাই হচ্ছে মূলত সোর্স ফ্রি আরএল সার্কিটের রেসপন্স বা বিহেভিয়ার। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।